তড়িঘড়ি করে ভারতের রাষ্ট্রদূত দিল্লিতে গেলেন। ঠিক বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে সাক্ষাতের পরপরই তিনি দিল্লিতে চলে গেলেন। এই যে তিনি দিল্লিতে চলে গেলেন এবং সেখানে কি বার্তা নিয়ে গেছেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের এই আলোচনা। এবং বাংলাদেশের মাটিতে সর্বশেষ যেই বিষয়টি নিয়ে এখন তোলপাড় হচ্ছে এবং একই সঙ্গে যে বিষয়গুলো নিয়ে সর্বমহলে আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে যে যেই দিন ভারতের রাষ্ট্রদূত দিল্লিতে গেলেন, ঠিক সেই দিনই কিন্তু আপনার ভারতের রয়ের প্রধান সে বাংলাদেশে ছিল। দর্শক, আমি আগের আমার এপিসোডটিতে আমি যেটি বলেছিলাম সেটি হচ্ছে যে মারাত্মক যেই বার্তাটি রয়ের প্রধান বাংলাদেশে নিয়ে এসেছিলেন সেই বিষয়ের উপরে একটা আলোচনা করেছিলাম। যারা এই আমার সেই এপিসোডটি দেখেনি তারা দেখে নিতে পারেন। তবে আজকের যে আলোচনাটি সেটি হচ্ছে যে তড়িঘড়ি করে দিল্লিতে কেন গেলেন ভারতের রাষ্ট্রদূত এবং সেখানে কি আলোচনা হয়েছে এবং একই সঙ্গে বাংলাদেশ থেকে কি বার্তা তিনি নিয়ে গেছেন। দর্শক দেখুন, আমি এক এক করে যদি একটু আসি, প্রত্যেকটা জিনিসই কিন্তু রেলেভেন্ট। সেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ভারত চাইছে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটি আরো শক্ত হোক। কারণ ভূ রাজনীতিতে বাংলাদেশ কিন্তু চীনের দিকে ঝুঁকে ঝুঁকে পড়ছে। একই দিকে পাকিস্তানের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হচ্ছে। পাকিস্তানের JF-17 যে ফাইটার জেট বাংলাদেশে এসছে এবং বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যেই আপনার মানব পাচারের উপরে যে চুক্তিটি হয়েছে এবং একই সঙ্গে আবার পাকিস্তানের সঙ্গে কিন্তু একটা ব্যবসায়িক লেনদেন শুরু হয়েছে। যদিও বাংলাদেশ এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এবং সরকারের উচ্চ পর্যায় থেকে বিভিন্ন সময় যেটি কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ কোনো একটি দেশের দিকে ঝুঁকে থাকতে চায় না, বাংলাদেশ সবার সাথে একটা ব্যালেন্সিং সম্পর্ক নিয়ে এগিয়ে যেতে চায়। এটি হচ্ছে মানে বর্তমান বাংলাদেশের সরকারের যেই এজেন্ডা, এটা হচ্ছে তাদের মূল এজেন্ডা এবং তারা সেইভাবেই এগোচ্ছে। দর্শক, একটাবারও কি একবার ভেবে দেখেছেন যে এই যে ভারতের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে যখন বৈঠক করলেন, বৈঠক করে তিনি তড়িঘড়ি করে তার বৈঠকটি হয়েছে সকাল 11টা থেকে, তিনি কিন্তু ঠিক দুপুরের পরপরই কিন্তু দিল্লিতে রওনা হয়ে গেছেন। এমন কি বার্তা ছিল যে তিনি তারেক রহমান থেকে পেলেন এবং তারপর সেখানে গেলেন? যেই বিষয়গুলো ধারণা করা হচ্ছে সেটা হচ্ছে যে নিশ্চয়ই তারেক রহমানের তরফ থেকে একটা ইন্ডিকেশন যেটি গিয়েছে সেটি হচ্ছে যে ভারতের সঙ্গে যে সম্পর্ক সেটি জোরদার যদি করতে হয় তাহলে অমীমাংসিত কিছু ইস্যুজ আছে, যেমন সামনে গঙ্গা, তারপরে শেখ হাসিনা এবং ভারতে আওয়ামী লীগের অনেক নেতারা আছে তাদের ব্যাপারে, এবং ভারতের মাটিতে বসে যে কথাগুলো বলছে এটা যখন একদম সরকারের উচ্চ পর্যায় থেকে যখন এই কথাটি রাষ্ট্রদূতের কাছে এসছে এবং রাষ্ট্রদূত যখন সেই পালসটি বুঝতে পেরেছে, ঠিক তখনই কিন্তু তিনি তড়িঘড়ি করে দিল্লিতে চলে গেলেন। এবং একই সঙ্গে ঠিক তার আগে যখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দেয়া হয়েছিল, সেই বিবৃতির যে ওজনের পরে কিন্তু অনেক হিসাব নিকাশ পাল্টে গেছে এবং একই সঙ্গে সেই ওজন মানে সেই বিবৃতির পরে কিন্তু একজন অফিসারের বাংলাদেশে আসার কথা ছিল, কিন্তু কে হবে সেই অফিসার সেটি কিন্তু খুব স্পষ্ট কিছু ছিল না। সেই আহ ধোঁয়াশাটি কিন্তু কেটে গেছে যখন ভারতের রয়ের চিফ সরাসরি চায়না থেকে বাংলাদেশে এসছেন। দেখেন, এখানে এটা খুবই স্পষ্ট করে একটা বিষয় বলে রাখা উচিত যে একটা দেশের সঙ্গে আমার সুসম্পর্ক নাই হইতে পারে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, চায়নার সাথে আমেরিকার সম্পর্ক কি আমি বলবো খুব ভালো? কিন্তু না। ট্রাম্প কি চায়না ভ্রমণ করেন নাই? করেছেন। আবার দেখেন একটু খেয়াল করে যে চায়না থেকে যখন ট্রাম্পের লোকজন যখন চায়না ত্যাগ করছিল তখন কিন্তু বিমানে ওঠার আগে চায়না মানে শি জিনপিং এর দেয়া উপহার মানে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনগুলোকে কিন্তু চায়নার মাটিতেই তারা ফেলে দিয়ে গেছে। অতএব আপনি কি এখন বলবেন যে দুই দেশের সম্পর্ক খারাপ, আমার গিফট কেন নেস নাই, আমি এখন আহ আমেরিকার এগেনস্টে যুদ্ধ ঘোষণা করব? এরকম তো হয় না আসলে। আবার যদি আপনি খেয়াল করে দেখেন যে রাশিয়ার সাথে আমেরিকার সম্পর্ক খুব কি ভালো? না। তাই বলে কি আহ ভ্লাদিমির পুতিনের সঙ্গে কি ট্রাম্পের কথা হয় না, বৈঠক হয় না, বা তাদের অফিসিয়ালদের মধ্যে আলোচনা হয় না? অবশ্যই হয়। দেখেন, ভূ রাজনীতিতে এক দেশের একটা ইন্টেলিজেন্স প্রধান আরেক দেশে যাবে, এটা খুবই স্বাভাবিক। বৈঠক হবে। আমাদেরকে যখন দাওয়াত করা হয়, আমাদের আর্মি চিফ কি যায় না, আমাদের DGFI কি যায় না? তারা অবশ্যই যায়। অতএব এই বিষয়গুলোকে নিয়ে খুব মানে আমার মনে হয় না যে খুব কথা বলার কিছু আছে।
ভারতের রয়ের চিফ প্রধান, সে চায়নাতে ছিল, চায়নাতে সে বৈঠক শেষ করেছে, সে বাংলাদেশে এসছে। এখন বাংলাদেশে এসে তিনি কি বার্তা দিয়ে গেছেন এবং বাংলাদেশে এসে আসলে কি কথা হয়েছে, দেখেন এখানে খুবই স্পষ্ট কিছু বিষয় আমি বলে রাখি। বাংলাদেশে এসে ভারতের প্রধান যে বার্তাগুলো দিয়ে থাকতে পারেন সেটি হচ্ছে ভারতের তরফ থেকে বাংলাদেশের প্রতি যে অ্যাপ্রোচ সেটি আস্তে আস্তে কিভাবে পরিবর্তন হবে সেটার একটা ছক কিন্তু আঁকা হয়েছে এবং সেটার একটা ছক বা সেটা একটা ডিসকাশন হয়েছে। আবার একই সঙ্গে বর্ডার ইস্যুতে কি কি হতে পারে, আবার একই সঙ্গে ভারতের প্রধান কিন্তু বাংলাদেশে এসে বাংলাদেশের যে বর্তমান প্রতিরক্ষা ইন্টেলিজেন্স পরিস্থিতি বা ডিজিএফআই সঙ্গে বৈঠক করার পরে ডিজিএফআই এর ভেতরকার পরিস্থিতি তিনি একটু বোঝার চেষ্টা করেছেন এবং সেই বুঝেই কিন্তু তিনি দিল্লিতে আবার যাবেন, অ্যাকর্ডিংলি তিনি তার মতো করে কাজ করবেন। এবং রাজনৈতিকভাবে ভারতের রাষ্ট্রদূতও কিন্তু যেই বার্তাটি প্রধানমন্ত্রী থেকে পেয়েছেন ঠিক তার বেসিসে কিন্তু তিনিও দিল্লিতে উড়াল দিয়েছেন এবং দিল্লিতে উড়াল দিয়ে গিয়ে কিন্তু সেখানেও তিনি নরেন্দ্র মোদীর সাথে সরাসরি সাক্ষাৎ করবেন, মানে করেছেন, এবং সেখানে কিন্তু তিনি ব্রিফ করেছেন আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি হতে পারে। এখানে একটা জিনিস স্পষ্ট করে আমাদেরকে বোঝা উচিত যে ভারতের রাষ্ট্রদূত যখন দিল্লিতে গেল ঠিক তার পরপরই কিন্তু ভারতের তরফ থেকে একটা বার্তা এসছে। সেই বার্তাটি কি? এতদিন যেটি ছিল সেটি হচ্ছে যে বাংলাদেশকে ব্রিক্সে যাওয়ার যে দাওয়াত সেটি কিন্তু এক মানে বিমস্টেক চেয়ারম্যান হিসাবে দেয়া হয়েছিল, কিন্তু ঠিক প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর গত একদিনের মধ্যে কিন্তু একদিনের কিন্তু আপনার বার্তা যেটি এসছে সেটি হচ্ছে যে দুটো আপনার আমন্ত্রণ পত্র বাংলাদেশকে দেওয়া হয়েছে। এক নাম্বার যে রাষ্ট্রীয় সফর, আর দুই নাম্বার হচ্ছে ব্রিক্সের আপনার ব্রিক্সের আমন্ত্রণ। দুটি তো বুঝতে পারছেন অ্যাপ্রোচটা কি হয়েছে। অ্যাপ্রোচটা হচ্ছে আগে ছিল তাদের বক্তব্য যে ব্রিক্সে পার্টিসিপেট করার জন্য রাষ্ট্রপ্রধানকে বিমস্টেকের চেয়ার হিসাবে ইনভাইট করা হয়েছিল। ঠিক প্রধানমন্ত্রীর বৈঠকের পর আপনার দীনেশ ত্রিবেদী যখন দিল্লিতে গেলেন, দিল্লিতে যাওয়ার পর সেই সন্ধ্যাতেই কিন্তু আবার যেই বার্তাটি এসছে সেটি হচ্ছে দুইটা আমন্ত্রণ পত্রই কিন্তু দেয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে আপনার বাংলাদেশ সরকার প্রধান তারেক রহমান তিনি কি ভারতে যাবেন কিনা। দেখুন দর্শক, এখানে ভারতে গেলে তিনি একদিনেও যেতে পারেন, 2 দিনেও যেতে পারেন, বিষয়টা কিন্তু ভারতে যাওয়া না। বিষয়টা হচ্ছে ভারতে যে ভারত থেকে তিনি কি আনতে পারবেন। যদি তারেক রহমান ভারতে যে ভারত থেকে কিছু আনতে না পারে তবে বিএনপির অবস্থা যে বাংলাদেশে কি হবে এটা বিএনপি অনুধাবনও করতে পারবে না, কারণ সর্বমহল থেকে বিএনপির উপরে কিন্তু একটা প্রেশার তৈরি হবে। কারণ সামনেই যেখানে গঙ্গা চুক্তি শেষ হচ্ছে, তিনি যদি অন্তত তিস্তা চুক্তি কিংবা গঙ্গা চুক্তি এটাকে নিয়ে আসতে পারেন ভারত থেকে, তবে এটা বিএনপির জন্য একটা বড় সাকসেস হতে পারে এবং সেই নেগোসিয়েশনটা যদি ভারতের সঙ্গে বিএনপি চালিয়ে যেতে পারে। আমার কাছে যদ্দূর মনে হয় ডেফিনেটলি দীনেশ ত্রিবেদীর সঙ্গে যে যখন কথা হয়েছে সেই বার্তাটি কিন্তু সরকার প্রধান দিয়ে দিয়েছেন এবং দিয়ে দেওয়ার কারণেই কিন্তু তড়িঘড়ি করে তিনি দিল্লিতে গেছেন এবং দিল্লিতে যেয়ে কিন্তু আপনার সেই বার্তাটি পৌঁছে দিয়েছেন এবং অ্যাকর্ডিংলি খুব দ্রুতই আমার কাছে যদ্দূর মনে হচ্ছে যে অনেক কিছুর পরিবর্তন হবে। তবে দর্শক, একটা বিষয়ে আমাদেরকে বোঝা উচিত যে ভূ রাজনৈতিক যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলোকে যদি আমরা ধরে নেই তাহলে আমরা ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক না হলেও একটা ব্যালেন্সিং সম্পর্ক কিন্তু খুবই জরুরি। কারণ আমি আবারও বলছি যে আমরা কিন্তু আমাদের প্রতিবেশী কিন্তু পরিবর্তন করতে পারবো না। ভারত আমাদের প্রতিবেশী এবং প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর সুলভ যে আচরণ সেটি আমাদেরকে করতে হবে। আমরা ছোট হই বড় হই সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে ভারতের দিকে বাংলাদেশের নজর কি হবে। দেখেন রাজনীতিতে অনেক কিছুই ঘটে, শুরুতে হয়তোবা সেটি আমার আপনার কাছে ভালো নাও লাগতে পারে, তবে পরবর্তীতে এই জিনিসগুলো কিন্তু অনেকাংশে ডেভেলপ করে। এখন কিন্তু একটা ডেভেলপিং পর্যায়ে আছে ভারত বাংলাদেশের সম্পর্ক, কারণ বাংলাদেশ একটা নতুন সরকার এবং নতুন সরকারের সঙ্গে ভারতের কি আচরণ হবে সেটি কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে পশ্চিমবঙ্গে ভারতের যেই মানে বিজেপির যে নেতারা আছেন তাদের নির্বাচনের সময় বাংলাদেশের প্রতি যে আচরণ ছিল
যে কথাবার্তা, যে মন্তব্য ছিল, এখনো কিন্তু সেই মন্তব্য আছে, কিন্তু অনেকাংশে কিন্তু সেই মন্তব্য কমে গেছে। এবং একই দিকে যদি আপনারা দেখেন যে ভারতীয় গণমাধ্যমের তরফ থেকে তারাও কিন্তু ভারতের সরকারকে কিন্তু একটা প্রেসার দিচ্ছে। প্রেসারটা কি দিচ্ছে? সেটি হচ্ছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক গড়তে হইলে একটা নতুন সমীকরণে গড়তে হবে। ফরেন পলিসিগত, নীতিগত যত যা আছে সবকিছুকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করে এগোতে হবে। একই অ্যাঙ্গেলে যদি আমরা চলাফেরা করি তাহলে কিন্তু ভারতের সঙ্গে সুসম্পর্ক হতে পারে না। এখন খেয়াল করে দেখেন যে আওয়ামী লীগের সঙ্গে যখন আপনার কংগ্রেসের যে ঐতিহাসিক সম্পর্ক, সেই সম্পর্কের পরে মানে মনমোহন সিং যাওয়ার পরে আপনার যখন বিজেপি ক্ষমতায় আসলো, আপনাদের মনে থাকবার কথা যে বিএনপি কিন্তু মিষ্টি মিষ্টি বিতরণ করেছিল। দ্যাট মিনস হোয়াট? একটা জিনিস ভাবা হয়েছিল যে বিজেপির সঙ্গে আওয়ামী লীগের হয়তো একটা দূরত্বের মানে তৈরি তৈরি হতে পারে, কিন্তু সেটা কি হয়েছে? হয় নাই। বরং বিজেপি এসে কিন্তু আওয়ামী লীগের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুলেছেন। ঠিক সেই জায়গার থেকে আপনার বিজেপির সঙ্গেও বিএনপির কিন্তু একটা সম্পর্ক গড়ে উঠতে পারে যদি বিজেপির সরকারের তরফ থেকেও যদি বিএনপি সরকারের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো যদি তারা ডটস গুলো ফাইন্ড আউট করে এবং সেইভাবে যদি তারা এগিয়ে যায়, আমি বিশ্বাস করি দুই দেশের সম্পর্ক কিন্তু আরো গভীর হতে পারে। এবং দীনেশ ত্রিবেদী যেভাবে কাজ করছে বাংলাদেশে, তার কাজকে দেখে কিন্তু অনেকাংশে মনে হচ্ছে যে তিনি চাচ্ছেন। এখন ভারতের সরকার কি চাচ্ছে সেটি কিন্তু ভারতের সরকারকে ভাবতে হবে বলে আমার কাছে মনে হচ্ছে। বাকি দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।